নাম্বার এন্ডিং নাম্বার ছোট থেকে বড় বা বড় থেকে ছোট প্রিন্ট হোক, এবং সাথে সাথে আমি যখনই চাইবো অড ভ্যালু তখন সে অড দেখাবে, যদি চাই ইভেন ভ্যালু তখন সে ইভেন দেখাবে, রাইট। সো এই সব কিছু করতে গেলে আমাদের লুপের ইউজ তো করতে হচ্ছেই, সাথে সাথে ওর ভেতরে স্টেটমেন্টও লিখতে হচ্ছে, রাইট। কখনো কখনো ইফ এলসও লিখতে হচ্ছে, তার মানে কন্ডিশনাল স্টেটমেন্ট ইফ এবং কন্ডিশনাল স্টেটমেন্ট ইফ এলসের ইউজও এখানে হচ্ছে, এখানে অপারেটরের ইউজ হচ্ছে, এখানে ভেরিয়েবলের ইউজ হচ্ছে, এখানে অ্যারের ইউজ হচ্ছে, তাই না? আমরা যে সিনট্যাক্সগুলো শিখেছি সব কিছু আসছে না, বাট এক্সাম্পলটা কি ইজি করার মতো, আমরা যা শিখেছি সেটা দিয়ে ওই এক্সাম্পলটা এক্সিকিউট করতে পারি। রিয়েল লাইফ সলিউশনে যখন আমরা যাব বা রিয়েল লাইফ প্রবলেম যখন আমরা সলভ করব, তখন এ ধরনের এক্সাম্পল কোনো কাজে আসবে না, বাট এই যে সিনট্যাক্সগুলো আমরা শিখে যাচ্ছি ওখানে গিয়ে সেটাই কাজে আসবে। মূলত আপনাকে লিখতে হবে ফাংশন বা ইউজ করতে হবে ফাংশন, রাইট। বাট এই সিনট্যাক্সগুলো দিয়েই কিন্তু আমাকে ফাংশন লিখতে হবে, কোনো একটা প্রবলেমের সলিউশনের দিকে যেতে হবে। ফাংশন হচ্ছে মেইন বিষয়, বাট একটা ফাংশনের সলিউশন বা ফাংশনের ভেতরে কোনো একটা টাস্ককে এক্সিকিউট করার জন্য আমার দরকার কি, শেখার দরকার আছে ভেরিয়েবল, অপারেটর, অ্যারে, স্টেটমেন্ট অ্যান্ড লুপ। এর বাইরে আর কোনো কিছু লাগবে না। একটা ফাংশনের মধ্যে কি থাকবে, এই 5টা বিষয়, আর এই 5টা বিষয় যদি আমরা খুব ভালো মতো জানি বা আস্তে আস্তে করে লজিক যদি খুলতে থাকে, তাহলে ভালো ফাংশন লিখতে পারবো, মানে প্রবলেমের যে কোনো প্রবলেমের সলিউশন আমি দিতে পারবো। অনেকে আমরা পারছি প্র্যাকটিস থেকে, অনেকে আগে থেকে জানা থেকে আমরা পারছি, আবার অনেকে শিখতে শিখতেই পারছি। সো যাদের লজিক বা কোনো একটা প্রবলেম দেখলে সলিউশনটা কিভাবে হবে এই ধরনের ডিসিশন নিতে প্রবলেম হচ্ছে, লজিক যেন খুলে যায় বা লজিকটা যেন আস্তে আস্তে ডেভেলপ করে, এই কারণে আপনারা কিছু কিছু ওয়েবসাইট আছে লজিক ইমপ্রুভমেন্ট বা লজিক্যাল কিছু গেমস আছে, ছোট ছোট আওয়ার অফ কোড একটা সাইট আছে না, যেখানে ছোট ছোট লজিক দিয়ে আপনাকে প্রবলেম সলভ করতে হয়, ওই সাইটগুলোতে গিয়ে বসে বসে ওই প্রবলেমগুলো সলভ করবেন, ঠিক আছে? সাইট hourofcode.org, এ ধরনের আরও বেশ কিছু সাইট আছে, যেটা যদিও কিডসদের জন্য লজিক ইমপ্লিমেন্টেশন, বাট আমরা কিন্তু প্রোগ্রামিংয়ের এরিয়াতে কিডসি, রাইট? প্রোগ্রামিং শিখতে যাচ্ছি তখন কিন্তু আমরা কিডসি। সো ওখান থেকে ওই সেন্স থেকে আমরা ওই সাইটগুলো একটু দেখার চেষ্টা করব আস্তে আস্তে করে। আর দ্রুত ডিসিশন নেওয়া, যখনই কোনো প্রবলেম আসবে আমার সামনে, আমি যদি দ্রুত ডিসিশন নিতে না পারি তাহলে জটিলতা তৈরি হবে, আমি বেশি চিন্তা করব এবং বিষয়টা আরও জটিল হতে থাকবে। মানে বেশি সময় দেওয়া যাবে না কোনো একটা প্রবলেমের সলিউশনের দিকে বা সলিউশনটা থিঙ্ক করার জন্য। যত বেশি চিন্তা করবেন আউটসাইড বিষয়গুলো তত বেশি ইনভলভ হতে থাকবে এবং তখন চিন্তাধারাটা অনেক জটিল হয়ে যাবে। আমি বোঝাতে পেরেছি? তো শর্টকাট, খুব দ্রুত ডিসিশন নেওয়ার জন্য আপনাকে কোনো একটা গেমস বা কোনো একটা বিষয় যে খুব দ্রুত চেঞ্জ হচ্ছে সেখানে একটু বেশি বেশি ইনভলভ হতে হবে, রাইট? লাইক আপনি কম্পিউটারে গেমস খেলেন, আওয়ার অফ কোড, আমরা গেমস খেলি না? খেলি তো, কম বেশি তো সবাই খেলি, তাই না? কি ধরনের গেমস খেলি আমরা? ফাইটিং গেমস, আর কি অ্যাডভেঞ্চার, আর দাবাও খেলা হয়, তারপর ক্রিকেটও খেলা হয়, আর হ্যাঁ লুডো খেলা হয়। হ্যাঁ হ্যাঁ, এই কি বললেন? আর কি খেলা হয়? কার্ডও খেলা হয়, পুলও খেলা হয়। আমি যেটা চাচ্ছি সেটা কেউই খেলছে না, কারণ কি? টেবিল টেনিস খেলা হয়, এনএফএস খেলেন, এটা কিছুটা বেনিফিট আছে এখানে। কার্ড রেস, এটাই তো এনএফএস না? একই জিনিস, কাছাকাছি। আমি চাচ্ছি আরো ছোট গেমস, ছোট ছোট গেমস আছে না, পোকার, প্যাকুইস্ট, টবি অন দ্য লং রান, নাম শুনেছেন? সাবওয়ে সার্ফ, ওরই আপডেট ভার্সন আর কি। হ্যাঁ, ওই যে আমরা আগের দিনে 10 বছর আগে খেলতাম টবি অন দ্য লং রান, প্যাকুইস্ট, ওগুলোকে ইমপ্রুভ করতে করতে এখন সাবওয়েতে আসছে। তো সাবওয়ে খেলেন,
যেখানে স্টেটটা চেঞ্জ হচ্ছে খুবই দ্রুত, আপনাকে ডিসিশন নিতে হচ্ছে ন্যানো সেকেন্ডে। স্টেট চেঞ্জ হচ্ছে দ্রুত এবং আপনার ডিসিশনটা ন্যানো সেকেন্ডে নিতে হচ্ছে। সো ওই ধরনের গেমস খেলেন যাতে ব্রেন ওয়ার্ক করে ফাস্ট, দ্রুত, যেটা চেঞ্জ হয়। লাইক আপনি যখন আপনি প্যাক কুইজ খেলছেন, অথবা কি আপনি যে লাইক টবি অন দ্য লং রান খেলছেন, আপনাকে ধরার জন্য 4-5 জন আছে না? সো আপনি এক জায়গায় স্টাক হয়ে গেছেন, আপনি চেষ্টা করছেন বের হয়ে আসার, তারাও আপনাকে অ্যাটাক করছে, রাইট? সো আপনাকে প্ল্যান করতে হবে খুব দ্রুত এবং বের হয়ে আসার চেষ্টাও করতে হবে, রাইট? এটাতেই আপনার আস্তে আস্তে করে জটগুলো খুলতে থাকবে। এটা এমনি এমনি না, আপনি যখন রিল্যাক্স মানে কাজ করছেন, কাজ করতে করতে আপনার বোরিং লাগছে, তখন আপনি রিল্যাক্সের জন্য এই গেমসগুলো খেলতে পারেন, যেটা আপনার উপকারে আসবে। এমন কিছু করবো না লাইক ফেসবুকে ঘন্টার পর ঘন্টা কার প্রোফাইলে কি আছে দেখি, কার ছবিতে কি আছে দেখি, হ্যাঁ কে কি কমেন্টস করলো, কে কি লাইক দিল, রাইট, কার নাম্বার কত, কোনো লাভ হবে? সে তো পরের দিন আরেকটা পোস্ট দেবে, পরের দিন প্রোফাইল পিকচার চেঞ্জ করে দেবে, রাইট? অনেক কিছু চলতে থাকবে। আমরা নিজেদের উপকারে যেটা আসে সেটা করার চেষ্টা করি, ছোট ছোট গেমস খেলি। আর আরেকটা কাজ আমরা করি, সেটা হচ্ছে নিজেকে বিজি রাখি, কেউ যেন আমাকে ইউজ করতে না পারে। আপনার যখন কাজ নেই, আপনাকে কিন্তু অন্য কেউ ইউজ করছে, আপনি বুঝতেও পারছেন না। আপনি যখনই বলবেন যে আমার কোনো কাজ নেই, তখনই কিন্তু আরেকজন আপনাকে কাজ ধরিয়ে দেবে। যাও স্টেশনে যাও, ওকে নিয়ে আসো, যাও দোকানে যাও, এটা নিয়ে আসো, ঠিক আছে? বাট আপনি যদি কোনো কাজের মধ্যে থাকেন, আপনাকে বলার কেউ সাহস করবে না। কিন্তু কাজ হয়তো নেই, বাট আপনাকে কাজটা তৈরি করে নিতে হবে। নিজেকে প্রিপেয়ার করার জন্য আপনি একটা প্ল্যান করেন, একটা শিডিউল করেন, ওই অনুযায়ী আপনি একটু চলার চেষ্টা করেন। দেখবেন যেন আপনি কোনো একটা সময় গিয়ে বলছেন যে না আমার সময় নেই, বা আমার একটা কাজ আছে, সেই কাজটা আমার জন্য ইম্পর্টেন্ট, অন্যের জন্য না হলেও কি আমার জন্য ইম্পর্টেন্ট। আপনাকে কেউ আর ইউজ করতে পারবে না ফ্রি, তাই না? আচ্ছা, তো আমরা চেষ্টা করব আমাদের মতো করে আগানোর আর কি। আর প্রোগ্রামিং করতে গেলে ঠান্ডা মাথার হতে হবে, প্রথম কথা। দ্বিতীয়টা হচ্ছে ঠান্ডা মাথার সাথে সাথে স্থিতি অবস্থায় থাকারও চেষ্টা করতে হবে। যেমন যে লাইক আমি কোথাও কাজ পেয়েছি, কাজ করছি বা চাকরি করছি, চেষ্টা করতে হবে সেখান থেকে ম্যাক্সিমাম বের করে আনা। আমি যেন ম্যাক্সিমাম শিখে তারপরে যেন ওখান থেকে বের হয়, লাইক অ্যারাউন্ড 3-4 ইয়ার্স যেন আমি ওখানে থাকি। যদি দৌড়াদৌড়ি করেন আপনি শিখতে পারবেন না, আপনাকে ফিক্স থাকতে হবে কোথাও। বাট তার আগে তো আমাকে জব পেতে হবে, তাই না? জব পাওয়ার জন্য শুধু স্কিলই কিন্তু জরুরি না, স্কিলের সাথে সাথে জরুরি হচ্ছে কিছু সফট স্কিল, ঠিক আছে? স্কিলের সাথে সাথে জরুরি হচ্ছে কিছু সফট স্কিল, যে আপনি কতটুকু মোটিভেটেড বা ডিটারমাইন্ড আপনার কাজে, আপনি কতটুকু পাংচুয়াল আপনার টাইমে। আমি বোঝাতে পারছি? আচ্ছা, আচ্ছা, তো এই বিষয়টা একটু আমরা মাথায় রাখবো, যে আমরা যখন কাজ খুঁজতেও যাব, যে লাইক আমার কোথাও ইন্টারভিউ কল হয়েছে, ওই বিষয়গুলো কিন্তু খুব বেশি করে দেখা হয়। যে আপনার ইন্টারভিউ টাইম হচ্ছে 10 মিনিট, আপনি তার 10 মিনিট আগে যান বা 20 মিনিট আগে যান, কখনোই যেন 1 মিনিট ক্রস না করে। আপনাকে হয়তো ওই অনেক ভালো করছেন বা করবেন, বাট আপনাকে হয়তো নেবেই না ওই 1 মিনিট লেট করার কারণে, পাংচুয়ালিটির কারণে। তো কিছু সফট স্কিল ডেভেলপ করতে হবে নিজেদের মধ্যে, রাইট? অ্যাটিটিউডের মধ্যে চেঞ্জ আনতে হবে। তো ওই যে ইন্টারভিউ হয়েছিল না আপনাদের, আমাদের কিন্তু অনেক অ্যাসিস্ট্যান্ট ট্রেনার ছিল, যারা স্পেসিফিক টপিকের উপরে ধরে ধরে যারা পেরেছে পয়েন্ট দিয়েছে, না পারলে 0 দিয়েছে। বাট যারা সিনিয়র লেভেলে ছিল তারা কিন্তু দেখেছে, তাকে একজনকে অবজার্ভ করেছে, সে তার স্কিল কতটুকু এটা তার জন্য এটা না, সে
কতটুকু ইন্টারেস্টেড করছে, এটাই কিন্তু জরুরি। কারণ আমরা তো এখান থেকে শিখবো বা শেখাবো, সে কতটুকু ইন্টারেস্টেড ওইটা হলেই তাকে নেওয়া হয়েছে। তার মানে আমরা দুজন বা তিনজন দুজন করেছি কি, যে যারা শেখার ইচ্ছা করে এসেছে তাদেরকে নিয়েছে, আর যারা আর তিনজন যেটা করেছে যে জানলে তাকে নেওয়া হয়েছে। তার মানে যারা ওই জানলে তারা নিয়েছে তারা অ্যাকচুয়ালি ছিল আমাদের জুনিয়ররা, আর যারা সিনিয়র ছিল তারা ওইটা দেখে নিয়েছে। তার মানে ইন্টারভিউ বোর্ডে অনেক সময় যেটা দেখা যায় যে আগ্রহটা বা আপনি কতটুকু কমিটেড বা কতটুকু পাংচুয়াল বা কতটুকু স্মার্ট, রাইট, কথাবার্তায়, অন্য কিছুতে না কিন্তু, হ্যাঁ, কাজে কর্মে কথাবার্তায়, সেটাই কিন্তু আপনার জন্য প্লাস পয়েন্ট হবে। কাজ তো আপনি শিখেই যাবেন, যে কেউই শিখবে। এনভায়রনমেন্ট পেলে কাজ আপনি কিন্তু আলটিমেটলি শিখেই যাবেন। হয়তো কারো একটু সময় বেশি লাগবে, কারো কম, বাট কাজ কিন্তু আপনি শিখবেন। আমি বোঝাতে পেরেছি? সো এই বিষয়গুলো একটু নিজেদের মধ্যে তৈরি করার চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে যেটা হলো সেটা হচ্ছে যে আমরা যখন প্রোগ্রামিং করতে যাব, প্রোগ্রামিং যেহেতু শুরু হচ্ছে ছোট ছোট করে, আমরা কনফিউজড হব না, রাইট? কোনো কমপ্লেক্স থিঙ্কিংয়ে যাব না। যতটুকু করতে বলা হবে ভাগ করে নিব ছোট ছোট করে, আগে ছোট ছোট করে করব, তারপরে কমপ্লিট করব। একবারে কমপ্লিট যদি আমি মনে করি যে না একবারে কমপ্লিট কিছু করতে গেলে একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে আমার জন্য, আমি একটু একটু করে করি। ওকে, সবার জন্যই কিন্তু বলছি, হ্যাঁ। যাদের একটু দুর্বলতা আছে তারা আস্তে আস্তে কাটিয়ে উঠবে, ভয়ের কিছু নেই। এরকম না যেখানে আমরা 28 জন আছি, 28 জনে আমরা 23 জন পেরেছি, 5 জন পারি না, এবার 5 জন অনেক পিছিয়ে আছি, এরকম আমি কিন্তু বলছি না। একটু সময় বেশি লাগছে, 2-1টা ক্লাস পরে দেখবেন আপনারাও পেরে যাচ্ছেন, এর চেয়ে জটিল কিছু পেরে যাচ্ছে, বাট এর জন্য একটু স্টাডি করতে হবে, বেশি সময় আমাকে দিতে হবে। আমি বোঝাতে পেরেছি? আচ্ছা, তো আমি ওই এক্সাম্পলটাই একবার করছি, তারপরে আবারও কিছু প্র্যাকটিসে যাব। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। না, আজকে ক্লাসটা হচ্ছে না, আজকে ক্লাসটা একটু অফ থাকবে। মেসেজ পেয়েছেন? মেসেজ পেয়েছেন? হ্যাঁ, ঠিক আছে, আজকে ক্লাস হবে না। হ্যাঁ, আপনাকে তো দেওয়ার কথা, আপনার তো পাওয়ার কথা তো মেসেজ। আচ্ছা, হ্যাঁ, এই জন্যই সকাল করে পাঠিয়েছি, হ্যাঁ, যাতে আপনাদের সমস্যা না হয়। বৃহস্পতিবার ক্লাস হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতিবারে ক্লাস হচ্ছে। আচ্ছা, ওকে ওকে, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো HTML হেড, টাইটেল, এটাকে আমরা কি বলছিলাম? লুপ, বডি, ফর্ম, টেবিল, টিআর, টিডি, starting, number, input, type,
টেক্সট নেমটা কি হবে স্টার্টিং নাম্বার স্টার্টিং নাম্বার ইনপুট টাইপ টেক্সট এটা স্টার্টিং নাম্বার না হয়ে কি হবে এন্ডিং নাম্বার এন্ডিং নাম্বার এর পরের ব্লকটা হচ্ছে ইনপুটের টাইপ কি হবে সাবমিট নেমটা আমি বলছি বাটন হলো আমাদের ক্লিক নাইস সো এবার আমাদের রেঞ্জটা অ্যাকচুয়ালি দেখাবো এই জায়গাটাতে আমি যদি আমাদের লুপ এক্সাম্পলটা রান করাই localhost SCIP D11 loop এই অবস্থায় এসেছে তাই না আমার স্টার্টিং নাম্বার এসেছে আমার এন্ডিং নাম্বার এসেছে আমার ক্লিক বাটন এসেছে এবং মেথড হিসেবে কি যাচ্ছে গেট যেহেতু আমরা মেথড উল্লেখ করি নাই সো মেথড হিসেবে যাচ্ছে গেট আমি মেথডটা পোস্ট করে নেই অ্যাকশনটা কি হবে ব্ল্যাঙ্ক মেথড আমাদের পোস্ট নাও এখন আমরা যেটা করব সেটা হচ্ছে না অ্যাকশনটা যখন আমাদের প্রজেক্ট ওয়ার্কে যাব তখন দেখবেন যেন অ্যাকশন হচ্ছে কোনো একটা সার্ভার পেজ অ্যাড্রেস হচ্ছে আর কখনো কখনো ব্ল্যাঙ্কই রাখা হচ্ছে কারণ এখান থেকে রিডিরেক্ট করে সার্ভার পেজে যাওয়া হচ্ছে রাইট এখানে অ্যাকশনের ভেতরে ইউআরএল থাকে আচ্ছা তো আমরা যদি এখন দেখতে চাই যে আমাদের পোস্ট অ্যারেটার মধ্যে কি আছে ডিফল্ট আমার অ্যারেটা কি ফাঁকা অবস্থায় আছে এবার যদি আমি কোনো ভ্যালু দেই স্টার্টিং নাম্বার 100 এন্ডিং নাম্বার 200 বাটনের ভ্যালু কি ক্লিক সো ফার্স্ট স্টেপটা আমরা যদি করি আমি যদি একটা স্টেটমেন্ট চেক করি ওই যে এররটা থেকে বাঁচার জন্য কি চেক করব ইফ ইসেট এখান থেকে চেক করি যে $_পোস্ট পোস্ট ভ্যালুটা কি হয় পোস্ট ভ্যালুটা যদি হয় বাটন রাইট এবং বাটনের ভ্যালু যদি না আসে তাহলে স্টেটমেন্ট ট্রু হবে না আর যদি আসে ক্লিক করলে আমার ভ্যালু আসবে এবং এটা ট্রু হবে আমি স্টার্টিং নাম্বার নিয়ে নিচ্ছি $_পোস্ট থেকে আমার স্টার্টিং নাম্বারটা আমি নিচ্ছি স্টার্টিং নাম্বার
এন্ডিং নাম্বার ঠিক আছে, দুইটা ভ্যালু নিয়েছি আমি, স্টার্টিং নাম্বার নিয়েছি আর এন্ডিং নাম্বার নিয়েছি। এখন আমার এই স্টার্টিং নাম্বার এবং এন্ডিং নাম্বারটা নিয়ে কাজ করব আর কি। আমি চাচ্ছি যে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট প্রিন্ট হোক, রাইট? সো কোনটা আগে করলে বেটার হয় সেটা একটু দেখে আমি চেক করছি যে ইফ, আমি স্টেটমেন্ট দিয়ে চেক করে নিচ্ছি যে ইফ starting number is less than ending number, মানে স্টার্টিং নাম্বার ছোট এন্ডিং নাম্বার বড়, আমি চেক করে নিলাম, তাহলে আমার লুপটা কি হবে? ফর নেস্টিং হচ্ছে না, একটার ভিতরে আরেকটা কিন্তু আমার আসছে লজিক অনুযায়ী। সো আমি ফর শিখেছিলাম ইনিশিয়াল ভ্যালু কত হবে? স্টার্টিং নাম্বার। যেহেতু স্টার্টিং নাম্বারটা ছোট তাহলে সেক্ষেত্রে কি হবে? আমার স্টার্টিং নাম্বার আই কি হবে? লেস অর ইকুয়াল এন্ডিং নাম্বার। লেস ইকুয়াল হবে না, কারণ স্টার্টিং নাম্বার আমার ছোট, আর ছোট থেকে বড়র দিকে আসতে হলে কি করতে হবে? আইকে প্লাস প্লাস করে যেতে হবে। সেটা বোঝা গেল? আমরা যারা পারি নাই তারা কিন্তু স্পেশালি ভালো করে দেখেন, হ্যাঁ, যে আমরা যারা পারি নাই কি করছি, আমি স্টার্টিং নাম্বার এবং এন্ডিং নাম্বারটা চেক করলাম, যদি স্টার্টিং নাম্বার এন্ডিং নাম্বার চাইতে ছোট হয় তাহলে এই কাজটা হবে যে আমার আয়ের ভ্যালু স্টার্টিং নাম্বার এবং লেস দেন কি হবে? আয়ের ভ্যালু এন্ডিং নাম্বার, আইকে প্লাস প্লাস করতে হবে। এবং যদি আমি ইকো করে দেই $i বিয়ার কোটেশন, তো এবার যদি আমরা আউটপুটে যাই, আমরা 100 থেকে 200 পর্যন্ত প্রিন্টেড অবস্থায় দেখতে পাচ্ছি, তাই না? এখন আমি যদি বড় ছোট দেই, বড় আর ছোট এটা কি হবে? হবে না তো, কারণ কি? কারণ আমি তো বড় থেকে ছোট পর্যন্ত লুপই চালাই নাই, চালিয়েছে বড় থেকে ছোট পর্যন্ত লুপই চালানো হয় নাই। সো এটা হবে কোথায়? এলসে গিয়ে আমাকে লুপ নিতে হবে। আমি বলে নিচ্ছি আমার স্টার্টিং নাম্বার আর আই গ্রেটার অর ইকুয়াল এন্ডিং নাম্বার, কারণ আমি জানি যে আমার স্টার্টিং নাম্বারটা এখন বড়, এন্ডিং নাম্বারটা আমার ছোট, তাহলে বড় থেকে ছোটোর দিকে যাওয়ার জন্য আয়ের ভ্যালু কি করতে হবে? মাইনাস মাইনাস করতে হবে। কারণ যদি আইকে আমরা ইকো করি $i, এবার চেক করি যে আমরা বড় থেকে ছোট, ছোট থেকে বড় প্রিন্ট করতে পারছি কিনা। বড় থেকে ছোট প্রিন্ট হয়েছে, ঠিক আছে। আবার একই এক্সাম্পল এখন ছোট থেকে বড় প্রিন্ট করতে পারছে। বুঝতে পারলাম? আচ্ছা, বিষয়টা বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আমি আরেকটু বিষয় বলে দিয়েছিলাম যে আমাদের এখানে একটা টাইপ অ্যাড করতে হবে। বিষয়টাকে আরেকটু ডেপথে নিয়ে যাওয়ার জন্য আমরা যেন আরও কিছু স্টেটমেন্ট ইউজ করে ওই জায়গাটাকে কিছুটা ক্লামজি করে তুলি, তখনও যেন আমরা বুঝে উঠতে পারি, তাই না? একটু ক্লামজি করে তোলার চেষ্টা করেছি না? আমি টাইপ বলছি, আমি যদি টাইপ মেনশন করে দিই অড তাহলে অড দেখাবে, আমি যদি টাইপ মেনশন করে দিই ইভেন দেখাবে, তাহলে সে ধরনের লজিক আমাকে ওখানে দিতে হবে। তো আমি এখানে টাইপ মেনশন করে দিচ্ছি, টাইপ মেনশন করে দিচ্ছি ইনপুটের টাইপ রেডিও, আমি বলছি আর টাইপ রেডিও, টাইপ ভ্যালু ইভেন, ভ্যালু odd,
ইভেন। তাহলে কি পেলাম? ভ্যালু অড আর ইভেন পেয়েছি। আচ্ছা, এখন আমরা যদি আউটপুটটা দেখি, অর্ডার ইভেন আসছে, আমি দুইটা ভ্যালুকে উপরে প্রিন্ট করার ব্যবস্থা করি। কি করতে হয়? if set post button, এটা তো কন্ডিশন, তাই না? ইকো করতে হবে আমাকে $_ পোস্টের স্টার্টিং নাম্বারকে। হলো না? এবার আমার ভ্যালুগুলো ধরে রাখবে। এন্ডিং নাম্বার। এবার দেখি 44 34 ক্লিক করি, 45 থেকে 34 আসছে। আবার আমি যদি বলি দিস, এটা তো অড ইভেন এখনো হয় নাই, অড ইভেন হবে না, পুরোটাই প্রিন্ট করছেন। গুড। সো এখন আমি অড ইভেনের যে লজিকটা সেটা ইমপ্লিমেন্ট করব। যদি আমি অড ক্লিক করি, তাহলে আমরা যদি এখান থেকে একটু দেখি, কন্ট্রোল ব্যাকস্ল্যাশ, কম্পাইলারকে বন্ধ করে দিচ্ছি, এক্সিট করে দিলাম। হ্যাঁ, আমরা কম্পাইলারকে এক্সিট করে দিয়েছি, তেমন এখানে এসে থেমে যাবে। তো আমরা এই পর্যন্ত যে ফাংশনগুলো শিখেছি, এর মধ্যে প্রথম দিন দেখিয়েছিলাম প্রিন্টার, তাই না? তারপরে দেখানো হয়েছে কি সেট, আজকে দেখানো হচ্ছে কি এক্সিট। তো এরকম ফাংশন আছে, এক্সিটের একদম এক্স্যাক্টলি এরকমই একটা ফাংশন আছে ডাই, সেম কাজ। ইসেট যেরকম ভ্যালু থাকলে ট্রু বলে, ভ্যালু না থাকলে ফলস বলে। আনসেট ভ্যালু থাকলে সেটাকে ক্লিয়ার করে দেয়। তো আনসেট একটা ফাংশন আছে যেটা আমরা দেখব। ইম্পোল্ড, এক্সপোল্ড এই ফাংশন আছে যার ইউজ আমরা দেখব। র্যান্ড নামে একটা ফাংশন আছে, এটা জাস্ট কিছু র্যান্ডম ফাংশন যেগুলোকে আমরা দেখবো আর কি। এছাড়াও ফাইল, ডেট, অ্যারে, মাইস্কুয়েল এই সিরিজেরও প্রচুর ফাংশনের ইউজ আমাদের হবে। সো আমি পিএসপি ম্যানুয়াল দেখতে বলেছিলাম আপনাদের, শুরু করেছেন কিনা জানি না, রাইট? বাট শুরু কিন্তু করতে হবে এবং পড়াশোনাও করতে হবে ওখানে প্রচুর। ওকে, সিলেবাসটা হচ্ছে আপাতত ইন্ট্রোডাকশনটা, তারপরে হচ্ছে পিএসপি আন্ডারস্ট্যান্ডিং যে বিষয়গুলো আছে সেগুলো একটু পড়বেন। স্টেট যে সিনটেক্সগুলো আমি এখানে পড়াচ্ছি সেগুলো ওখান থেকে ঝালাই করে নেবেন, তারপরে ফাংশন পড়া শুরু করবেন। ওর যে বিল্ট ইন ফাংশনগুলো আছে সেগুলো দেখা শুরু করবেন, ঠিক আছে? আর পিএসপি অবজেক্ট ওরিয়েন্টেড যে কনসেপ্টটা আছে, অবজেক্ট ওরিয়েন্টেডের কনসেপ্টগুলো কি কি টপিক, লাইক আমি যদি বলি লিখে নেন অবজেক্ট ওরিয়েন্টেডের কি কি টপিক আছে, এই টপিকগুলো ধরে ধরে যদি আপনি সার্চ দেন ওখানে চলে যাবেন, অথবা গুগলে সার্চ দিলেই আপনি ম্যানুয়ালে চলে যাবেন, রাইট? টপিকগুলো হচ্ছে ফার্স্টে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের ফার্স্টে আছে কি ক্লাস, হোয়াট ইজ ওপি সেটাও আসতে পারে, মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি। প্রথমটা বলছি হোয়াট ইজ ওপি, দুই হচ্ছে ক্লাস, ওওপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, দুই হচ্ছে ক্লাস, তিন
অবজেক্ট। 4 ইনহেরিটেন্স। 5 ইনক্যাপসুলেশন। 6 ইন্টারফেস। 7 পলিমরফিজম। ঠিক এতটুকু হলেই হবে। এর ভিতরে সাবসেকশন আছে, ফাংশনের বিভিন্ন নাম আছে, অ্যাবস্ট্রাক্ট ফাংশন, হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট সম্পর্কে কিছু ধারণা আছে, এগুলো নিয়ে কিছুটা আলোচনা হবে। সবই ভাই ম্যানুয়ালটা আরো বড়, কয়েক হাজার পেজ আছে ওখানে। হ্যাঁ ক্লাস কনস্ট্রাক্টর আছে তো, ক্লাস বলেছে আগে, ক্লাসটুকু দেখেন, কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর সবই বলবো আস্তে আস্তে করে। হ্যাঁ এই তো বেশি সময় লাগবে না, নেক্সট ক্লাসে ফাংশন, তারপরে ক্লাসে হচ্ছে ক্লাস, হয়তো দু একটা ফাংশনের উপরে ক্লাস হবে, তারপরে ক্লাস নিয়ে আলোচনা শুরু হয়ে যাবে, অবজেক্ট ওরিয়েন্টেড। আচ্ছা এটি একটু ম্যানুয়াল বই থেকে একটু দেখবেন আস্তে আস্তে করে, হ্যাঁ এই বিষয়গুলো, আর বাকি বিষয়গুলো তো আমি আস্তে আস্তে করে ধরানোর চেষ্টা করছি। আচ্ছা আমরা যদি ক্লিক করি একটু খেয়াল করেন, স্টার্টিং নাম্বার গেছে, এন্ডিং নাম্বার গেছে, আর বাটন গেছে। এবার যদি আমি অডে ক্লিক করি, আর্ট টাইপ কি আসলো? অড। আমি যদি ইভেনে ক্লিক করি আর আর্ট টাইপ কি আসছে? ইভেন। তার মানে আমার নাম কিন্তু সেম, ভ্যালু কি আসে? ডিফারেন্ট। তো আমি যদি অড ক্লিক করি তাহলে আমার আর্ট টাইপ অড, ইভেন ক্লিক করলে আমার আর্ট টাইপ ইভেন, রাইট? সো এখন আমি যদি প্রোগ্রামিংটা এগিয়ে নেই, তো হ্যাঁ নিচের আর এক্সিকিউশন হবে না, নিচের এক্সিকিউশনটা বন্ধ হয়ে গেছে। বুঝলাম। ওই মাহবুব, ওই taalatraining.net-এ ফন্টেন যে ইয়েটা আছে, ওখানে কিন্তু একটা ক্যান নট মডিফাই হেডার ইনফরমেশন এরর আছে, এটা একটু সলভ করেন। আচ্ছা ওইটা সলভ করে ফেলেন। হ্যাঁ ঠিক আছে, ওকে। তো এখন আমরা এটাকে অফ করে রাখি। এখানে আমাদের লজিক ইমপ্লিমেন্ট করতে হবে। আমার যদি এবার আমি বলছি যে ইফ ডলার, এখান থেকে নিয়ে নেই, আর টাইপ ইকুয়াল $_post, ইন্ডেক্সের নাম কি? $_type। এখানে আমি এসে বলছি আর টাইপ যদি ইকুয়াল হয় অড, সেক্ষেত্রে আমাকে কি প্রিন্ট করাতে হবে? অড ভ্যালু
অড ভ্যালু প্রিন্ট করার উপায় কি? আমি লাস্ট ডেতে শিখেছিলাম না যে অড ভ্যালু কীভাবে প্রিন্ট করাতে হয়? অড ভ্যালু প্রিন্ট করাতে হয় এভাবে যে যদি কোনো কিছুকে যদি আমি আইকে 2 দিয়ে মড করি আর যদি ভাগশেষ 0 না হয়, তাই না? 0 ছাড়া যে কোনো কিছু হয়, দুইটাই তো হয়, 2 দিয়ে ভাগ করলে 0 হবে অথবা কি 1 হবে, 1 হবে। সো 0 ছাড়া অন্য কোনো কিছু হয়, নট ইকুয়াল 0 বলছি, তাহলেই সেটা অড না? তাহলেই সেটা অড। সো আমি প্রিন্ট করে দিব কি আইকে। তো এখন শুধু অড পর্যন্ত প্রিন্ট হবে। আমি যদি অড সিলেক্ট করি, ছোট থেকে বড় অড প্রিন্ট হবে। আবার আমি স্টেটমেন্ট লিখবো কার জন্য? ইভেনের জন্য। আমরা কি এভাবে করেছি সবাই? আর টাইপ যদি হয় ইভেন, সেক্ষেত্রে আমি কি করব? আমার ইকুয়াল ইকুয়াল 0, 2 দিয়ে মড করে যদি ইকুয়াল ইকুয়াল 0 হয়, যে আইটা প্রিন্ট হবে সেটা ইভেন ভ্যালু। এবার আমরা একটু চেক করি। আমি যদি অড ভ্যালু চাই, অড আসছে। ইভেন চাইলে ইভেন আসছে। এটা তো বড় থেকে ছোট তো আমি করি নাই। আমি করেছি কি ছোট থেকে বড়র বেলায় করেছি। তো ছোট থেকে বড় যদি আমি দেখি, অড ভ্যালু কাজ করছে ছোট থেকে বড়। আমি এটাকে আরো ছোট করে দেই। আমি যদি অড ভ্যালু দেখতে চাই, অডগুলোই তো আসছে না নাকি? সব আসছে, সব আসছে ছোট থেকে মানে বড় থেকে ছোট। আমি তো বড় থেকে ছোট দিয়েছেন, ছোট থেকে বড় হতে হবে, ছোট থেকে বড়। আমি যদি অড দেখতে চাই, অডগুলো আসছে। আমি যদি ইভেন দেখতে চাই, ইভেনগুলো আসছে। তো অড ইভেন বের করার রুলস কি? সেম না? সেম তো। অড আর ইভেন বের করার রুলস 100% সেম। তো আমি যদি এই অংশটুকু কপি করে যে বড় থেকে ছোট প্রিন্ট করার অপশনের এখানে পেস্ট করে দেই, হবে না? সে তো বড় থেকে ছোট প্রিন্ট করছে। সো আমি যদি এবার চাই যে বড় থেকে ছোট আমি অড দেখতে চাচ্ছি, হচ্ছে। বড় থেকে ছোট আমি ইভেন দেখতে চাচ্ছি, সেটা হচ্ছে, তাই না? আচ্ছা, ফাংশন আমরা শিখি নাই তো। হ্যাঁ, ফাংশন কি বিষয়টা বলেছি, বাট নিজেরা কিন্তু ফাংশন লেখা শুরুই করি নাই। সো ওটা ফাংশনের মধ্যে আমি করতে বলবো, বাট আর একটু পরে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখানে অড আর ইভেন পেয়েছি, রেঞ্জও হলো। আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে প্রজেক্ট ডে 11। রাইট ক্লিক করে আমরা নতুন একটা পিএসপি ফাইল নিচ্ছি, বলছি while লুপ নিয়ে আমি কত কাজ করতে চাচ্ছি। ফর লুপ গতদিন আলোচনা হয়েছিল, আজকে while লুপ নিয়ে আলোচনা হবে। ফর ইনিশিয়ালাইজেশন থাকে, কন্ডিশন থাকে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট থাকে, তাই না? while এরও কি, while এবং ডু while ইনিশিয়ালাইজেশন আছে, কন্ডিশন আছে, আবার কি আছে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আছে, বাট লোকেশনটা ভিন্ন, সিনট্যাক্সটা ডিফারেন্ট। লোকেশনগুলো কি, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের লোকেশন ভিন্ন, বাট এবং সাথে সাথে সিনট্যাক্সটাও ভিন্ন। সো আমরা যদি এখন ওই পর্যায়ে নিতে চাই বা while লুপটা দেখতে চাই, ইনিশিয়াল ভ্যালু লাইক 1 আমি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে যাচ্ছি। while কন্ডিশন $i less equal 10, আমি 10 কে কি করছি, প্রিন্ট করছি। $i dot br ক্লোজ, রাইট? এবং শেষে আমি $i প্লাস প্লাস দিয়ে দিচ্ছি। $i equal 1 while $i less equal 10 echo $i সমান এত, এবং i কে আমি প্লাস প্লাস করে দিচ্ছি। আমার ইনিশিয়ালাইজেশনটা উপরে,
কন্ডিশনটা হোয়াইলের ব্র্যাকেটের ভেতরে, আর ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টটা হচ্ছে কোথায়, একেবারে স্টেটমেন্টের সবার শেষে। সো বিহেভিয়ার কিন্তু সেম, কাজ করার ধরন সেম, এর বরঞ্চ এটা বোঝা সহজ যে আমার ইনিশিয়াল ভ্যালু 1 কন্ডিশন টেস্ট করছে ট্রু ফলস কিনা, রাইট? যদি ট্রু হয় ওই 1 কে প্রিন্ট করছে, তারপর আয়ের ভ্যালু 1 বাড়িয়ে নিয়ে আবার কন্ডিশন চেক করছে, রাইট? আয়ের ভ্যালু কত আছে এখানে, 1 ছিল, পোস্ট ইনক্রিমেন্ট হচ্ছে 2, সে 2 চেক করলো, 2 কন্ডিশন ট্রু, তো সে ট্রু প্রিন্ট করলো, আবার গেল, আবার লুপিং হতে থাকলো, রাইট? সো এখানে কি হচ্ছে যে কতবার আমি যদি এখানে আয়ের ভ্যালু 11 বলি, কত প্রিন্ট হবে? হ্যাঁ, কন্ডিশনই তো ফলস। হ্যাঁ, ইনফিনিটে যাওয়ার প্রশ্নই আসে না, কন্ডিশন আমার ফলস। বাট আমি যদি এখানে 5 দেই, 5 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হচ্ছে, কারণ আমি চেক করছি কি i লেস ইকুয়াল 10। ইনফিনিট লুপে ঠিক তখন যেত যখন আমি বলছিলাম যে লাইক আমি বলছি 11 এবং এখান থেকে আমি বলছি সরি, আমি যদি এখান থেকে বলি 1 এবং আমি যদি এখান থেকে বলি মাইনাস মাইনাস, 1 মাইনাস হতেই আছে, 10-এ কখনো পৌঁছবে? সো ইনফিনিট লুপে পড়ে যাবে। আবার যদি পজিটিভ এন্ডের ক্ষেত্রে হয়, তো দেখা যাচ্ছে যে আমি যদি এটাকে বড় ভ্যালু বলি 100, তাহলে এটাকে কি করতে হবে, গ্রেটার ইকুয়াল 10, 100 থেকে 10 পর্যন্ত দেখাবে, এবং এটাকে মাইনাস মাইনাস করতে হবে। যদি এখানে কোনো মতে প্লাস প্লাস পড়ে যায় ভুলবশত, সেক্ষেত্রে এটা আবার ইনফিনিট লুপে ঢুকে যাবে। সো আমাকে মাইনাস মাইনাসে আসতে হবে। সো এটা কি প্রিন্ট করবে, 100 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করছে, ঠিক আছে? তাহলে আমরা হোয়াইল লুপটার কনসেপ্ট বা হোয়াইল লুপের সিনট্যাক্সটা দেখলাম। এখন ডু হোয়াইল লুপটার সিনট্যাক্সটা একটু দেখি। ডু হোয়াইল লুপের যে সিনট্যাক্সটা সেটা হচ্ছে এখানেও ইনিশিয়ালাইজেশন থাকে, লাইক ইনিশিয়াল ভ্যালু 11, তারপর লাইক ডু, এরপর আসে ইকো like $i dot beer quotation $i plus plus condition কোথায় এর, কন্ডিশন সবার শেষে, while this এখানে কন্ডিশন লিখতে হবে $i less equal 10। ডু হোয়াইলের সিনট্যাক্সটা কি ডিফারেন্ট না? হোয়াইলের সিনট্যাক্সে হোয়াইল ছিল উপরে, ডু হোয়াইলের সিনট্যাক্সে হোয়াইল নিচে, উপরে ডু, নিচে হোয়াইল। এটা কিভাবে কাজ করবে, আমার ইনিশিয়াল ভ্যালু কত 11, কন্ডিশনটা কি ফলস, বাট তারপরেও কি হচ্ছে, কি প্রিন্ট হবে, 11 প্রিন্ট হবে, তারপরে ইনক্রিমেন্ট হবে, তারপরে সে চেক করবে। বিষয়টা বোঝা যাচ্ছে? তার মানে কন্ডিশন টেস্ট করার আগেই একবার প্রিন্ট হয়ে যাচ্ছে। পার্থক্য কোথায়, হোয়াইলের সাথে ডু হোয়াইলের কোনো প্রকারের কন্ডিশন চেকিং ছাড়াই একবার একটা ব্লক এক্সিকিউট হচ্ছে, সেকেন্ড বার থেকে সে কন্ডিশনটা চেক করছে। সো এটাকে আমরা কি বলছি, ডু হোয়াইল লুপ। সো চেক করে দেখি আমাদের আউটপুট কি আসে, ভেরিয়েবলে ভুল আছে, এক্সেপশন পড়ে গেছে, তো বুঝতে পেরেছি। ইনফিনিটে পড়ে গেছে কেন, হ্যাঁ 11 আসে, এবার ঠিক আছে না? আমার 11 একবার প্রিন্ট হয়েছে। আমি যদি এখানে 1100ও দেই, সেই 1100ই প্রিন্ট করবে, একবারের জন্য প্রিন্ট করছে। বাট আমার যদি কন্ডিশন ট্রু থাকে, কন্ডিশন ট্রু হলে পরের লুপগুলো সে এক্সিকিউট করবে। সো অনেক সিচুয়েশন আসবে যে কোনো প্রকার কন্ডিশন চেকিং ছাড়াই একবার এক্সিকিউট করতে হবে, পরবর্তীবার থেকে আপনাকে কন্ডিশন চেক করার মাধ্যমে ট্রু কন্ডিশন হলেই সে কিন্তু তার ব্লকটা এক্সিকিউট করতে থাকবে, ঠিক আছে? তাহলে হোয়াইল এবং ডু হোয়াইল সম্পর্কে আমরা জানলাম।
ফর ইচ লুপটা নিয়ে আমরা আলোচনা করব, বাট আমি যে ওই যে এক্সাম্পলটা করালাম, রাইট, আমি এখন যে এক্সাম্পলটা করালাম সেই এক্সাম্পলটা ফর দিয়ে করেছি, রাইট, এটা হোয়াইল দিয়ে করেন। হ্যাঁ, এই যে ডু হোয়াইলের ক্ষেত্রে একবার এক্সিকিউট হবেই, কারণ প্রথমবার কন্ডিশন চেকই হবে না। কন্ডিশন কি উপরে আছে? সো প্রথমবার কন্ডিশন চেক করবে না, সো কন্ডিশন চেক না করে একবার এক্সিকিউট করবে, সেকেন্ড বার থেকে কন্ডিশন চেক করবে, ঠিক আছে? আচ্ছা, সবাই আমরা দেখি ফর ইচ লুপটা নিয়ে এখন একটু আলোচনা করব। হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ নিয়ে সিনট্যাকটিক্যাল আলোচনা করেছি। ডু হোয়াইল লুপ নিয়ে তেমন প্র্যাকটিস আপাতত নেই। যখন আমাদের লজিক্যাল ইস্যুগুলো ডু হোয়াইল লুপ রিলেটেড আসবে তখন আমরা এটা নিয়ে প্র্যাকটিস করব, বাট এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফর ইচ লুপ। ফর ইচ আমরা অ্যারে জানি, তাই না? অ্যারে কত প্রকার, কি কি অ্যারের সংজ্ঞা কি, অ্যারে নিয়ে আমরা কাজও করতে পারি। সো ফর ইচ লুপ নিয়ে একটু আলোচনা শুরু করছি। ফর ইচ লুপের আলোচনার শুরুতেই যেটা থাকবে ফর ইচ সিনট্যাক্স, তা কি করতে পারে ফর ইচ। ফর ইচ মূলত কাজ করে অ্যারে নিয়ে, ওকে? ফর ইচ মূলত কাজ করে অ্যারে নিয়ে। সো অ্যারেটা যদি আমি বলি ডাটা অ্যারে, এবং কি ধরনের অ্যারে হচ্ছে সেটা আপনারা বলবেন। কিছু ভ্যালু আছে, তাই না? 10, 20, 40, 50, 60 কিছু স্পেসিফিক ভ্যালু আমরা অ্যারেতে রেখেছি। এখন আমার জানা নেই আমার অ্যারেতে কত ভ্যালু আছে, ওকে? আমার অ্যারেতে কত ভ্যালু আছে আমার জানা নেই, সো আমাকে এটা প্রিন্ট করাতে হবে। বা অ্যারের ভেতরে যতগুলোই ভ্যালু থাক আমি ডিরেক্ট এই ভ্যালুগুলোকে বের করে আমি একটা একটা করে প্রিন্ট করতে চাচ্ছি, বের করে এনে আমি ডিসপ্লে করাতে চাচ্ছি, তখন আমাদের এই লুপের দরকার পড়বে। সো অ্যারে হতে পারে 1 ডাইমেনশনাল, অ্যারে হতে পারে 2 ডাইমেনশনাল, অ্যারে হতে পারে নিউমেরিক, অ্যাসোসিয়েটিভ, রাইট? সকল কেসে কি কাজ করবে? ফর ইচ লুপ, যদি আমি অ্যারে থেকে ডাটা বের করে ডাটাগুলোকে ডিসপ্লে করাতে চাই, ওকে? তো আমি যদি ফর ইচ লুপ নিয়ে কাজ করি, ফর ইচ লুপের ফার্স্ট সিনট্যাক্স, লাইক আমি যদি বলি ডাটা অ্যাজ ডলার ভ্যালুস ইকুয়াল ডলার ভ্যালুস, যদি আমি বলি লাইন ব্রেকে যাই, আমাদের যে ভ্যালুগুলো আছে 10, 20, 40, 50, 60 এগুলো আছে কি ইন্ডেক্স নাম্বার 0, 1, 2, 3, 4 এ, রাইট? ইন্ডেক্স নাম্বার 0, 1, 2, 3, 4 এ কিন্তু এগুলো আছে। সো আমি যদি ফর ইচ লুপ বলি আমার ডাটা অ্যাজ ভ্যালুস, ইকো আমি বলছি ভ্যালুস, হ্যাঁ বলছি কি হচ্ছে সিনট্যাক্সটা কি, প্রথমটা হচ্ছে অ্যারে, দ্বিতীয়টা ভেরিয়েবল, রাইট? প্রতিবারের ইটারেশনে সে একটা করে ইন্ডেক্সের ভ্যালু বের করবে এবং কোথায় রাখবে? ভ্যালুস নামে। একটা ভ্যালু যেহেতু সে হোল্ড করছে তখন তাকে আমি কি বলবো? ভেরিয়েবল। সো আমার অ্যারের প্রথম ইন্ডেক্স 0তম ইন্ডেক্সে কত আছে? 10, চলে আসবে কোথায়? পরের বার 1তম ইন্ডেক্সে যা আছে সেটা চলে আসবে, তার পরের বার 2তম ইন্ডেক্সে যা আছে সেটা চলে আসবে, বোঝা যাচ্ছে? সো
আমার ইন্ডেক্স নাম্বার চেঞ্জ হতে থাকবে এবং ভ্যালুগুলো ইটারেট হতে থাকবে। তো 10, 20, 40, 50 এবং 60। সো এখান থেকে যদি আমরা বলি যে আউটপুটটা কি হবে, এখন বুঝতে পেরেছেন ডাটাটা হচ্ছে অ্যারে আর ভ্যালুজ হচ্ছে ভেরিয়েবল ভ্যালু। আমি ইকো করেছি ভ্যালুজ কেন, আমি দেখতে চাচ্ছি আমার অ্যারের ভেতরকার ভ্যালুগুলো, রাইট? আমি অ্যারের ভেতরকার ভ্যালুগুলো দেখতে চাচ্ছি। সো আউটপুটটা দেখার চেষ্টা করি। ফর ইচ লুপে আমার আউটপুট দেখাচ্ছে কি 10, 20, 40, 50, 60। আমার অ্যারেতে এরকম যদি আরও মনে করেন আরও 10টা ভ্যালু আছে, আমার সিনট্যাক্সে কোনো চেঞ্জ আসবে? যতই ভ্যালু থাক, 10টা, 10,000, 10 লাখ, 10 কোটি ভ্যালু থাকলেও আমার এই লুপ কি করবে? প্রত্যেকটা ভ্যালুকে প্রিন্ট করে দিতে পারবে। যতবার ভ্যালু পাবে ততবার লুপটা ইটারেট হবে। লুপ কতবার ঘুরবে, কোথা থেকে ঘুরবে, কিভাবে ঘুরবে সেটা কিন্তু কোনো কিছুই বলা নেই। ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কিছু বলা আছে? সবই আছে, উজ্জ আছে। ইনিশিয়ালাইজেশন কি? ইন্ডেক্স 0 থেকে শুরু করবে। কন্ডিশন কি? যতগুলো ইন্ডেক্স আছে আর এক এক করে বাড়বে প্রতিবার। সো ফর ইচ লুপের এই কন্ডিশন, ইনিশিয়ালাইজেশন বা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কি অবস্থায় আছে? হিডেন অবস্থায় আছে, ভেতরেই, এই লজিকের ভেতরে এগুলোকে দেয়া আছে। সো ফার্স্ট ইটারেশনে সে কি করবে? ফার্স্ট ইন্ডেক্সের ভ্যালু পাঠিয়ে দেবে কোথায়? আমি যা লিখবো, আমি আমার ইচ্ছে মতো নাম লিখতে পারি, রাইট? আমি এটাকে ভেরিয়েবল নাম বলছি। যে কোনো একটা ভ্যালু এখানে এসে পুট হবে আর ওই ভ্যালুটাকেই আমি প্রিন্ট করছি, রাইট? সো আমার অ্যারেতে যতই ভ্যালু থাক না কেন আমার লুপটা ঠিক ততবার ঘুরবে এবং সেখান থেকে ভ্যালু বের করে এনে প্রিন্ট করবে। এটা হলো যদি আমার অ্যারেটা হয় 1 ডাইমেনশনাল। বাট আমার যদি অ্যারেটা হয় 2 ডাইমেনশনাল তখন সিনারিওটা বিট ডিফারেন্ট, রাইট? আমার সিনারিওটা একটু ডিফারেন্টই হবে। ভুলে গেছেন 2D অ্যারেটা কি ভুলে গেছেন? হ্যাঁ, যার রো আর কলাম আছে, হ্যাঁ, টেবিলের মতো, টেবিলের ইকুয়াল করেছিলাম, সেটাই কি 2D অ্যারে। সেটা কি ধরনের অ্যারে ছিল? 1 ডাইমেনশনাল। কি টাইপের? নিউমেরিক অ্যারে, তাই না? 1 ডাইমেনশনাল নিউমেরিক। 1 ডাইমেনশনাল আরেকটা আছে, সেটা কি? অ্যাসোসিয়েটিভ, রাইট? তো অ্যাসোসিয়েটিভ হলেও কিন্তু আমার ভ্যালুগুলো এভাবেই প্রিন্ট হতো। আমি অ্যাসোসিয়েটিভ করে দেখাই। ডাটাটা তোমার একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে। সো অ্যাসোসিয়েটিভ অ্যারে হলেও সে সিরিয়াল অনুযায়ী ইন্ডেক্সগুলো থেকে ডাটা বের করবে এবং প্রিন্ট করবে। ফার্স্ট ইন্ডেক্সে কি আছে? নেম। সেকেন্ড ইন্ডেক্স এজ। পরের ইন্ডেক্স, বোঝা যাচ্ছে? সো সে সিরিয়াল মেনটেন কিন্তু সবসময় করবে, আমার এই অ্যারে নিউমেরিক হোক আর অ্যাসোসিয়েটিভ। কিগুলো তো দেখা যাবে না। কিগুলো দেখতে চাইলে আপনি ওই জাভাস্ক্রিপ্ট থেকে কি করা যায়, হ্যাঁ, আর কি আপনি দেখতে গেলেই তো আপনার মানে ডাটা কি যখনই বলবেন তখন কি সব ভ্যালু চলে আসবে। ভেরিয়েবল কি কখনো প্রিন্ট করা যায়? ভ্যালু চলে আসে না? ঠিক তেমন, হ্যাঁ, এটা তো ভেরিয়েবলের মতো, যেটা একটা অ্যারের ইন্ডেক্স, মানে অ্যাসোসিয়েটিভটা কি একটা ভেরিয়েবলই। অ্যাসোসিয়েটিভ ইন্ডেক্সটা বা নিউমেরিক ইন্ডেক্সটা একটা ইন্ডেক্স একটা ভেরিয়েবলের সমান। বলেন, কেউ কিছু বলছেন?
বলে না কেন? কেউ কিছু খাওয়াবে? আস্তে করে বলছে যে দেখেন দেখেন, ধরেন ধরেন। ব্রেক নিয়ে কি করবে? কি কয় এরা? নাস্তা করতে কতক্ষণ লাগবে? 5 মিনিট? 10 মিনিট? তাড়াতাড়ি যান, কারণ এডিবি থেকে একটা লোক আসবে, 1-2 জন আসবে যারা দেখবে আপনারা আছেন কিনা। এখন খেতে গেলে যদি ওরা চলে আসে মুশকিল তো। হ্যাঁ, যারা টাকা দিচ্ছে। যান যান, 10 মিনিট বেশি যেন না লাগে, 10 মিনিটসে বেশি যেন না লাগে। সকালে না খেয়ে থাকলে ক্ষতি হবে। আপনি যদি ইন দ্য মিন টাইম আপনার ব্রাউজার যদি কেউ ট্র্যাক করে থাকে সেক্ষেত্রে নিতে পারবেন। ট্র্যাকিং আপনার যদি প্রোটেকশন থাকে, ওয়েব সিকিউরিটি থাকে, সেক্ষেত্রে নিতে পারবে না। তারপরেও ওয়েব সিকিউরিটি থাকলেও দেখা যায় হ্যাঁ, ফেসবুকে ডাটা নিতে পারবে না, ওগুলো তো হ্যাশ হয়ে থাকবে। না, কুকিজ রিড করতে পারবে, নিতে পারবে, অন্য ডাটাগুলো নিয়ে নেবে। যেগুলোতে HTTPS আছে সেগুলো ডাটা নিতে পারবে না। রিমেম্বার মি নিতে পারবে। হ্যাঁ, HTTP থাকলে নিতে পারবে। আচ্ছা, আমরা 2D অ্যারের কনসেপ্টে একটু শিখি। 2D অ্যারেতে আমরা কিভাবে ডাটা রাখতে হয় সেটা শিখেছিলাম, তাই না? আমি যদি 2D অ্যারেতে ডাটা রাখি, প্রজেক্টর নাই? ভাইরাস আছে, ভাইরাস আপনাদের পেন ড্রাইভ থেকেই আসে। পেন ড্রাইভ এক্সেসই বন্ধ করে দিতে হবে। ইমেল করবে, সেটাই তো কথা।
আচ্ছা আমরা ভ্যালু অ্যাসাইন করা দেখি। স্যার জ্যামটা সি ছাড়া অন্য কোনো ড্রাইভে ইনস্টল করলে কি লোকাল হোস্ট লিখলে ব্রাউজারে ফাইলগুলো শো করবে? ডেফিনেটলি করবে, যে কোনো জায়গায় করতে পারে। স্যার আমার বাসাটাতে ডিতে করছি কিন্তু ওই লোকাল হোস্ট ব্রাউজারে লিখলে ফাইলগুলো শো করে না। কি শো করে? একটা ইন্ডেক্স ফাইলটা শুধু ওপেন হবে। ইন্ডেক্স ফাইলটাকে রিনেম করে রাখবে। আচ্ছা আমি একটা 2D অ্যারে বানানোর চেষ্টা করছি। ইকুয়াল অ্যারে, ঠিক আছে, 0 0 0 1 0 2 20 30 1 0 1 1 1 2। তার মানে আমি এখানে দিতে চাচ্ছি 40 50 60। এরপর এটা কি 2 0 2 1 2 2। তো অ্যাকচুয়ালি আমরা এই অ্যারেটাকে যেভাবে দেখব সেটা হচ্ছে আমি যেটা করেছি, রাইট? এখান থেকে যদি আমি নেই, এটা হচ্ছে আমার 70 80 90। 2D অ্যারের কনসেপ্টে যদি আমরা আগাই, 2D অ্যারের রুলস অনুযায়ী দুইটা ডাইমেনশন না, রো আর কলাম। তো এখানে কয়টা রো আছে? 3টা রো আছে। কলাম কয়টা আছে? 3টা কলাম আছে, তাই না? কলাম 0 1 2, রো 0 1 2। আমি দুইটাই কি রেখেছি? নিউমেরিক, তাই না? হ্যালো, আচ্ছা প্রথম ভ্যালুটা কোথায় আছে? 0 0। একটু খেয়াল করেন 0 0 তে কত আছে? তারপরে 0 1 মানে প্রথম রো এর দ্বিতীয় কলাম 0 1 এ কত আছে? 0 2 তে বোঝা যাচ্ছে? আবার যদি বলি 1 0, এটা তো 1 নাম্বার রো, 1 0, রাইট? 1 0 তে কত আছে? 40। 1 1 এ 50, 1 2 তে 60, তারপর 2 0, রাইট? 2 0 তে 70, 2 1 এ 80 আর 2 2 তে 90। বুঝতে পেরেছেন বিষয়গুলো? সো 2D অ্যারে মূলত টেবিলেরই একটা কার্বন কপির মতো। আমরা যখন 2D অ্যারেতে ডাটা অ্যাসাইন করলাম মূলত এভাবেই সে তারা ডাটাগুলোকে রেখে দিয়েছে। প্রথম ইন্ডেক্সটা হচ্ছে রো আর দ্বিতীয় ইন্ডেক্সটা কলাম। প্রথম রো এর 0 0 0 দেখেন তিনটাই কি 0, আর কলাম কিন্তু চলক হিসেবে কাজ করছে 0 1 2। বুঝা যাচ্ছে? বাট যদি আমরা এটা ডেটাবেস নিয়ে কথা বলি তখন ডেটাবেস যে কলামগুলোর নাম ফিক্স করা থাকে, টেবিলের নাম,
টেবিলে আপনি রেজাল্ট দিচ্ছেন, রোল নাম্বার, নেম, মিড 1, মিড 2, টেস্ট, ফাইনাল রেজাল্ট, তারপরে গ্রেড। এই কলামগুলো কি ফিক্স না, নাকি ওখানে 0, 1, 2, 3 এরকম লেখা থাকে? রেজাল্ট শিটে কি তাই লেখা থাকে? নাম লেখা থাকে, তার মানে ওই নামগুলো ফিক্স থাকে। আর ডেটাবেজে যখন আমরা ডাটা রাখবো বা ডেটাবেজ থেকে যখন ডাটা তুলবো, ডেটাবেজ আমাকে ওই টেবিলের কলাম আকারেই ডাটাগুলো থ্রো করে। রোর সংখ্যা কি ইউনিক, নাম্বার, ইন্টিজার, রাইট? বাট কলামগুলো কি স্ট্রিং, কলামগুলোর নাম স্ট্রিং, রাইট? কোনো একটি স্পেসিফিক নামে দেওয়া হয়। সো কলামগুলো অ্যাসোসিয়েটিভ ওয়েতে থাকে আর রোগুলো নিউমেরিক ওয়েতে থাকে। বুঝা যাচ্ছে? তারপরে আমাদের তো দুটোই কি হয়েছে, নিউমেরিক পদ্ধতিতে আছে। সো আমার অ্যারে যদি 2D হয়, সেক্ষেত্রে আমি কিভাবে ডাটাগুলো বের করে প্রিন্ট করব? আবার বলছি, অ্যারে যদি 2D হয় তাহলে কিভাবে আমি ডাটাগুলো বের করে প্রিন্ট করাবো? লাইক আমি রো বরাবরই প্রিন্ট করছি, আমার আউটপুটটা এরকম হবে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। ঠিক আছে? তাহলে আমি যদি ফর ইচ লুপটা চালাই, অ্যারেটার নাম কি? ডাটা অ্যাজ ভ্যালুস। ভ্যালুটা কি হবে? ডলারে যাবে। সো আমার ডাটা একটা অ্যারে অ্যাজ ভ্যালুস বলা হচ্ছে। এখানে যে কাজটা হবে, প্রতিবারের ইটারেশনে প্রথম যখন লুপ ঘুরবে, প্রথম রো এর ভেতরে যা আছে সব চলে যাবে কোথায়? ভ্যালুস। ফর ইচ ডাটা অ্যাজ ডলার। সো প্রথমবারের ইটারেশনে কি যাবে? এই পুরো অংশটা চলে যাবে কার মধ্যে? এক ভ্যালুসের মধ্যে 3টে ভ্যালু আছে। ভ্যালুস কি এখন? একটা অ্যারে, একটা 1D অ্যারে, যার ইনডেক্স কি কি আছে? 0, 1 আর 2। 3টে ইনডেক্স কি? 0, 1 আর 2। এটাকে সোজা করে ধরবেন। যখন আপনি হরাইজন্টালি কাটবেন কোনো একটা রোকে, সোজা করে ধরলে একটি স্ট্যাকের মতো হবে না? তার ইনডেক্স গুলো কি? 0, 1, 2। এটা তো অ্যাসোসিয়েটিভও হতে পারে, যে কোনো নাম যদি এখানে বলে দেই আইডি, নেম, ইমেল, বলতে পারি না? পারি তো, রাইট? সো আপাতত আমরা কি বলছি? 0, 1 আর 2। তার মানে 3টে ভ্যালু চলে গেছে কার মধ্যে? ভ্যালুসে। ভ্যালু এখন কি একটা 2D অ্যারে। আমি যদি জানি যে আমার কলামের সংখ্যা কতগুলো এবং কি কি, আমি যদি জানি যে কলামের সংখ্যা কতগুলো এবং কি কি, সেক্ষেত্রে আমি নেস্টেড ফর ইচ ইউজ না করেও 2D অ্যারে প্রিন্ট করতে পারি। বাট যদি আমার কলামের সংখ্যা জানা না থাকে, সেক্ষেত্রে আমাকে নেস্টেড ফর ইচ ইউজ করতে হবে 2D অ্যারেকে প্রিন্ট করতে গেলে। তো তাহলে আমরা একবার জেনে প্রিন্ট করব, আরেকবার কি না জেনে নেস্টেড ফর ইচ চালিয়ে ডাটাগুলোকে প্রিন্ট করব। ঠিক আছে? তো নেস্টেড ফর ইচ এর ক্ষেত্রে, নেস্টেড ফর ইচ এর আগে আমি যেটা করব সেটা হচ্ছে এরকম। আমি জানি যে ভ্যালুস ইনডেক্স আছে 3টা, ভ্যালুস ইনডেক্স আছে আমার 3টা। সেটা কি কি? ডলার ভ্যালুস ইনডেক্স নাম্বার 0 সে প্রিন্ট করবে। তারপর আমি তাকে সেপারেটর দিয়ে ভ্যালুস ইনডেক্স নাম্বার 1 প্রিন্ট করবে। আবারও সেপারেটর দিচ্ছি, দিয়ে আমি ভ্যালুস
ইন্ডেক্স নাম্বার 2 কে প্রিন্ট করছি। যখন একটা রো প্রিন্ট করা হয়ে গেল তখন আমি সবার জন্য একটা লাইন ব্রেক বিআর ইউজ করছি। লাইন ব্রেক বিআর ইউজ করছি। এই যে বিআর, এটা কি স্ট্রিং না? স্ট্রিং এর সঙ্গে কনক্যাট করতে হলে কি দিতে হবে? ডট দিয়ে কি হয়? কনক্যাটিনেট হয় না? অনেক দিন ধরে শিখছি, কিন্তু আমাদের ডটের কাজ কিন্তু 4-5টা ক্লাস হয়ে গেছে। সেপারেটর সাথে কনক্যাটিনেট, তো আমি তো সেপারেটর হিসেবে না, আমি কনক্যাট করার জন্যই ডট দিচ্ছে। এটা ভেরিয়েবল আর এটা কি স্ট্রিং, আর এটা স্ট্রিং, এটা ভেরিয়েবল, সো মাঝে কি বসবে? ডট। আচ্ছা, তো এবার যদি আমরা প্রিন্ট করাই 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 কিন্তু দেখা যাচ্ছে। বুঝতে পারলাম? আচ্ছা, তার মানে আমি যখন ইন্ডেক্সের সংখ্যা জানছি, আমি ইন্ডেক্সের সংখ্যা খুব সহজেই কি করতে পারছি? মেনশন করে ইন্ডেক্সের নাম্বারটা বসিয়ে দিচ্ছি এবং এটা সুন্দর করে প্রিন্টও হচ্ছে। সো আমরা যখন গ্রিড সিস্টেম দেখি, কোথাও ডাটা দেখি, ডাটা মানে কি? যে লাইক আমরা ইমেল দেখছি আমাদের ইনবক্সে, ওখানে কি ইমেলগুলো 2Dতে ডাটাবেজে আছে না? ডেটাবেস থেকে যখন তোলা হচ্ছে তখন 2D আকারে উঠছে না? আর একাধিক ইমেল, আর একই ইমেলের মধ্যে কি আছে? সেন্ডার নেম, সাবজেক্ট, টাইম, রাইট? ওগুলো কলাম আকারে আছে। সো আমার ইনবক্সের মধ্যে ইমেলগুলো কিভাবে থাকছে? কিভাবে, তাই না? ইনবক্সের মধ্যে ডাটাগুলো যখন প্রিন্ট হচ্ছে এটাকে বলা হয় ডাটা গ্রিড। তো যখন ডেটাবেস থেকে ডাটা তুলে এনে ডিসপ্লে করব তখন কি আমার এই ফরেস্ট লুপের প্রয়োজন পড়বে। ডেটাবেস আমাকে ডাটা পাঠাবে কি হিসেবে? 2D অ্যারে আকারে। আমি যদি একটা কলাম তুলি সে 1Dতে পাঠাবে প্রথমটার মতো। আর যদি আমি দুইটা ভ্যালু বা একাধিক ভ্যালু যদি আমি ডেটাবেস থেকে নিয়ে আসি তখন আমাকে ফরেস্ট লুপের সাহায্য নিতে হবে। এটা হোয়াইল লুপ দিয়ে, ফর লুপ দিয়েও করা যায়, বাট সবচেয়ে বেটার করা যায় কোন প্রসেসে? ফর ইচের মাধ্যমে ইজিলি সেটা ম্যানেজ করা যায়। আচ্ছা, এখন যদি আমি 2D অ্যারের কনসেপ্টে যাই, 2D অ্যারেটার কনসেপ্টটা আমরা পেয়েছি, 2D অ্যারেতে কীভাবে প্রিন্ট হচ্ছে সেটাও কিন্তু আমরা দেখলাম। এখন আমরা যদি জানি যে আননোন কলাম নেম, আমি কলামের নামগুলো জানি না, রাইট? কলামের নামগুলো আমার জানা নেই, আমাকে এপিআইয়ের মাধ্যমে একটা অ্যারে আমার কাছে আসে, ওই অ্যারের ভেতর থেকে ডাটা আমাকে প্রিন্ট করাতে হবে, রাইট? যে কোনো একটা ডেটাবেস থেকে ডাটা আমার কাছে থ্রো হচ্ছে, কতগুলো ইন্ডেক্স আছে, কী তার নাম, সেগুলো আমি কিছুই জানি না, রাইট? সেক্ষেত্রে আমাকে নেস্টেড ফর ইচের হেল্প নিতে হবে। ফর ইচ কী করে? যার যতগুলো ইন্ডেক্স আছে ততবার লুপ ঘুরায়, রাইট? সো এটাকেই যদি আমরা নেস্টেড ফর ইচ কনসেপ্টে নেই, যে আমি কলাম কতগুলো আছে সেটা জানি না, সেই কনসেপ্টে যেতে চাই। ফর ইচ প্রথমে এটা আমার ডাটা অ্যাজ ডলার ভ্যালুস। প্রথমবারের ইটারেশনে আমার প্রথম রোটা চলে আসবে কোথায়? ফার্স্ট ইটারেশনে ফার্স্ট রোটা চলে আসবে আমার ভ্যালুসে, তাই না? চার পানি। আর আমি যদি বলি এর ভেতরে আরেকটা ফর ইচ, তাহলে কি হচ্ছে? আমার ভ্যালুস অ্যাজ n values, number of values। প্রথমবার ডাটা থেকে একটা রো চলে আসলো কার মধ্যে?
ভ্যালুজ অ্যারেতে, ভ্যালুজ অ্যারেটার মধ্যে থেকে একটা করে ইন্ডেক্স চলে যাবে কার মধ্যে? আমি জানি না যে আমার ইনারে আমার রোর ভেতরে কতগুলো কলাম আছে, আমি রোর সংখ্যাও জানি না, আমি কলামের সংখ্যাও জানি না। আমি খুব সহজেই কি করতে পারি, এই নেস্টেড ফর ইচের মাধ্যমে টোটাল ডাটাকে প্রিন্ট করে দিতে পারি। বুঝতে যাচ্ছে? আমার হাতে আমার জানা নেই যে কতগুলো রো আছে আর কতগুলো কলাম আছে। সো এবার যদি আমি এখান থেকে নেই লাইক ইকো ডলার ভ্যালুস, এটা তো পাশাপাশি বসবে। সো পাশাপাশি বসানোর জন্য একটা করে স্পেস কনক্যাট করে দেই, আর যখনই একটা রো শেষ হয়ে যাবে ইকো করে দেবে কাকে? একটা বিআরকে। প্রথম ফর ইচ শেষ হলে একটা বিআর বসে যাবে, আবার আরেকটা রো ঘুরবে, আবার ফর ইচ ঘুরবে, আবার ফর ইচ ঘোরার পর আরেকটা লাইন ব্রেক হবে। এটা বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না? এটা হবে এন ভ্যালুস, এন আন্ডারস্কোর ভ্যালুস। এটা তো একটা অ্যারে, সো এন ভ্যালুস হবে এখানে। আউটপুট সেম। আমি যদি এখানে আরেকটারও কলাম এখানে তৈরি করি, টু থ্রি, হয়েছে? যে প্রত্যেকটা রোতে একটা করে কলাম কিন্তু বেড়ে গেছে। সো রো কলাম বাড়লেও কিন্তু আমাদের আউটপুটে তেমন কোনো চেঞ্জ আসবে না। কারণ কি, ওই নেস্টেড ফর ইচ লুপটা আমার ভেতর থেকে প্রথমটা হচ্ছে প্রথমবারের ইটারেশনে একটা করে রো দিয়ে দিচ্ছে কার মধ্যে? ভ্যালুসে। আর ভ্যালুস আবার কি করছে, প্রতিবারের ইটারেশনে একটা করে ভ্যালু দিয়ে দিচ্ছে এন ভ্যালুসে। এন ভ্যালুটা প্রিন্ট হচ্ছে এবং প্রতিবার কি করছে, একটা করে স্পেস দিয়ে দিচ্ছে পাশে। আর যখনই ওই একটা রো প্রিন্ট করা শেষ হচ্ছে, অটোমেটিক কি বসে যাচ্ছে? লাইন ব্রেক, তারপর আবার আউটার ফর ইচটা রান করছে। রাইট? সো ফর ইচ লুপটা বা নেস্টেড ফর ইচ লুপটা আমাকে 2D অ্যারে প্রিন্ট করার জন্য খুব সুন্দর করে হেল্প করছে। রাইট? তো কিছু বিষয় যে লাইক আমি নেক্সট ডেতে ফাংশনের উপরে আলোচনা শুরু করব। ওকে, নতুন নতুন ফাংশন আমরা লেখা শিখবো, আপনারাও লিখতে শিখবেন, নতুন নতুন ফাংশন জেনারেট করবেন। বাট যে 5টা টপিকের উপরে আলোচনা হয়েছে, এই 5টা টপিক যেন খুব ক্লিয়ার থাকে সবার কাছে। ভেরিয়েবল, অপারেটর, অ্যারে, স্টেটমেন্টের মধ্যে কন্ডিশনাল স্টেটমেন্ট আর রিপিটেড স্টেটমেন্ট। ঠিক আছে? ফাংশন যদিও আলোচনা করেছি, বাট ফাংশন নিয়ে কাজ শুরু হবে নেক্সট ক্লাস থেকে। বাট এই 5টা টপিক যেন একেবারে ক্লিয়ার থাকে, সিনট্যাক্সে যেন কোনো ভুল না হয়, লজিকও যেন আস্তে আস্তে করে খুলতে থাকে। সো কিছু প্র্যাকটিস ওয়ার্ক বা এখন যে কাজগুলো আমাদের করতে হবে তার মধ্যে
লুপ দিয়ে করবেন, যে কোনো লুপ ঘোরান, ইচ্ছে মতো ঘোরান। লিখতে লিখতে খাতাপত্র শেষ। অন্যদের কি সমস্যা হচ্ছে? চোখে মাথা ব্যথা? সুস্থ হন নাই পুরোপুরি? বাকিগুলো কি শূন্য হবে না ফাঁকাই থাকবে? ফাঁকাই থাকবে, শূন্য কেন হবে?
প্রথম আর দ্বিতীয় এই স্পেসের সমস্যা
দিতে সেই কোডের মধ্যে থেকে স্পেস দিতে আমার আউটপুট আছে ঠিক যেমন আছে তেমন চেঞ্জ করে দেবো আর তো আমি নিজে এখন রো আমি বাড়াই দেবো কোনো দাম বাড়াই দেবো আইডি কোড দেখবি আর আউটপুট দেখবি সো প্রথমটা মনে করতে হয় না, পরের দুইটা দুই আর তিন স্পেস স্পেস যেভাবে নেওয়ার কথা লুপ চালিয়ে নেবেন।
স্পেস পিন কি গো? স্পেস পিন and person NBSP কোটেশনের মধ্যে and person NBSP